দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যে যে সংঘাত এবং সেই সংঘাতের প্রভাবে বাংলাদেশের সিরামিক শিল্পে যে সংকট তৈরি হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, এফসিএমএ। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যে যে বিষয়টিতে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ, এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যই এখন বলতে গেলে অস্থির। তো এই যে সেই যুদ্ধ তো এখনও চলমান, এখনও মানে সমাধানের কোনো ইঙ্গিত মিলছে না। তো সেক্ষেত্রে এটির যে প্রভাব, সেই প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কতটা পড়েছে আপনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যে কোনো যুদ্ধ, যে কোনো এই ধরনের ডিসরাপশন দেশের ইকোনমিতে এফেক্ট করে। আপনি যদি বাংলাদেশের ইকোনমিটা দেখেন, আমাদের ইকোনমিটা কত বড়। আমাদের ইকোনমি প্রায় 475-80 বিলিয়ন ডলার ইকোনমি, ক্লোজ টু $500 ট্রিলিয়ন ইকোনমি। সো এবং আমাদের এই পুরো ইকোনমিটা কয়েকটা ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে। একটা হলো ইম্পোর্টেড ফিউয়েল, ফরেন ট্রেড, আরএমজি এক্সপোর্ট এবং রেমিটেন্স ফ্রম মিডল ইস্ট। এই কয়েকটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের ইকোনমি, এবং এগুলো সবগুলো ডিসরাপশন হয়, ইন্টারাপশন হয় ডিউরিং ওয়ার। সো এর মধ্যে ধরেন এনার্জি ক্রাইসিস একটা হিউজ একটা ভেরিয়েবল। আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট প্রায় 15 বিলিয়ন ব্যারেলের, 15 বিলিয়ন ইকুইভ্যালেন্ট ডলারের ইম্পোর্ট, ফিউয়েল ইম্পোর্ট করি, যার 95% আমরা ইম্পোর্ট করি, 3-4% লোকালি যেগুলো বিভিন্ন এক্সপ্লোরেশন থেকে আসে। এবং আপনি দেখেন এই যুদ্ধের কারণে অলরেডি $110 থেকে $120 পার ব্যারেল তেলের দাম বেড়ে গেছে। সো আলটিমেটলি এফেক্টগুলো কী হয়? তেলের দাম যখন বাড়ে তখন আলটিমেটলি প্রোডাকশন কস্ট বেড়ে যায়, কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়, এবং আলটিমেটলি এগুলো কাস্টমারের উপরে, এন্ড কনজিউমারের উপরে পড়ে। ইনফ্লেশনের একটা রাইট আশঙ্কা থাকে। তো আশঙ্কা থাকে। সো এটা একটা ওয়ারের এফেক্ট। দ্বিতীয় হলো হিউজ পরিমাণে ইনফ্লেশন বেড়ে যায়, কারণ আমার যখন ফিউলের প্রাইস বাড়ে তখন আমার এনার্জি কস্ট বাড়ে, গ্যাসের কস্ট বাড়ে, পাওয়ার জেনারেশনের কস্ট বাড়ে, এবং আলটিমেটলি এগুলো রিলেটেড উইথ দ্য প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। সো সেক্ষেত্রে সেই ইনফ্লেশনটাও বেড়ে যায়, টাকা ডেপ্রিসিয়েট হয়ে যায়। এবং এখন দেখেন আমাদের ইনফ্লেশন যদি বলেন 7-8-এর মধ্যে আছে, বাট এটা যদি কন্টিনিউ করে, এখন ইনফ্লেশন আমাদের 9-এর উপরে, হ্যাঁ 8-9-এর মধ্যে আছে, বাট এটা যদি কন্টিনিউ করে সেটা হয়তো আরো বাড়বে, করবে 10, মোর দেন 10 সেট করবে। তৃতীয়ত আমাদের এই ইকোনমিক এফেক্ট যেটা, সেটা হলো টাকা ডেপ্রিসিয়েশন, ইনফ্লেশনটা, যেটা আমি বললাম। যখনই ফুয়েল প্রাইসটা বেড়ে যাবে, প্রাইস আপ হবে, প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, এবং আলটিমেটলি এটা দেশে ভাই একই সঙ্গে তো হচ্ছে আপনার উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থার উপরও তো এটার একটা অভিঘাত পড়বে ডেফিনেটলি। কারণ আপনি দেখেন এক ফুয়েল থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সারা ওয়ার্ল্ড ওয়াইডই শুরু হয়ে গেছে। বাংলাদেশ আরো বেশি এফেক্টেড, কারণ আমরা ইম্পোর্ট বেসড ইকোনমি, আমাদের ইম্পোর্টটা বেশি। সো এটা একটা ইনফ্লেশনের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তৃতীয়ত আরএমজি সেক্টর খুব বেশি পরিমাণে এফেক্টেড হবে, কারণ এটা পুরা সাপ্লাই চেইন ডিসরাপশন হবে। দ্বিতীয়ত হলো কম্পিটিটিভনেস হারাবো আমরা, কারণ আমাদের সময় মতো পণ্য আমরা পৌঁছাতে পারবো না, ফ্রেট কস্ট বেড়ে যাবে, ফ্রেট কস্ট বাড়বে। আপনাকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে জ্বালানির একটা সবচেয়ে কি বলবো অন্যতম বড় ইউজ তো হয় হচ্ছে আপনার সিরামিক সেক্টরে। রাইট, আপনি তো সিরামিক সেক্টরের উদ্যোক্তা। সিরামিক সেক্টরে আসলে এটার ইম্প্যাক্ট কতখানি পড়েছে? না, এটা তো সিরামিক সেক্টর ওভারঅল ব্যবসার উপরেই তো পড়বে। সিরামিক সেক্টর দেখেন আমরা প্রায় 95 থেকে 97% র মেটেরিয়াল ইম্পোর্ট করি। আর যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করি, ফিউয়েলের প্রাইস যখন বাড়ে, অটোমেটিক্যালি সেই ইম্পোর্ট কস্ট বেড়ে যায়, বিকজ ফ্রেট বাড়ে। এছাড়া আপনি যে হরমুজ প্রণালী, যেখানে হরমুজ, সেখানেও ডিসরাপশন হচ্ছে। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের ফ্রেট কস্টটা বেড়ে যাচ্ছে। ফ্রেট কস্ট যখন বেড়ে যায় তখন র মেটেরিয়াল প্রাইস বাড়ে, র মেটেরিয়াল প্রাইস বাড়লে প্রোডাকশন কস্ট বাড়ে, এবং আমাদের সিরামিক সেক্টর মেইনলি
চায়নার সাথে আমরা কম্পিট করি, সেখানে আমাদের কম্পিটিটিভনেসটা হারাচ্ছে। আচ্ছা। তো আমি এর পরে যেটা, এর আগে যেটা বললাম 3টা কারণ, চতুর্থ কারণ হলো এই যে ইকোনমিক এফেক্ট এই ওয়ারের, সেটা হলো যে আমাদের ফরেন রেমিটেন্স। আপনি দেখেন এই মিডল ইস্টে এই ওয়ারটা থাকার কারণে এই যে আজকে দেখলাম নিউজে কাতার থেকে প্রায় 400 যাত্রী চলে আসছে। এই অস্থিরতার মধ্যে কিন্তু কেউ চাইবে না, একটা বড় আঘাত পড়বে। অস্থিরতার মধ্যে কেউ চাইবে না যে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন সময়ে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই, রেমিটেন্সের প্রসঙ্গ যখন আসলো তখন আমরা কি দেখি যে ঈদের সময় কিন্তু হিউজ পরিমাণ রেমিটেন্স আসে, কিন্তু এবারে যে ঘটনাটা সেটা তো ঈদের মানে রমজানের ব্যতিক্রম, সম্পূর্ণ এক্সেপশনাল। এটা বিকজ অফ দিস ওয়ার, এটা ওয়ারের একটা এফেক্ট। তারপর দেখেন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের উপরে কিন্তু একটা চাপ পড়বে। এখন আলহামদুলিল্লাহ আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ প্রায় $33 বিলিয়ন মতো। এটার উপরে একটা চাপ পড়বে। কেন চাপ পড়বে? ফিউল প্রাইস যখন বাড়বে তখন আমাকে ইম্পোর্ট করতে হলে বেশি ডলার খরচ করতে হবে। সো এটাতে একটা এফেক্ট পড়বে। আর আরেকটা যেটা আপনি নিজেই বললেন যে এই রেমিটেন্সের প্রবাহ কমে যাচ্ছে। এই রেমিটেন্স প্রবাহ যখন কমে যাবে মধ্যপ্রাচ্য থেকে, এবং আমাদের ইকোনমি, আমি শুরুতেই বলেছি যে এই 3-4টে ভেরিয়েবলের উপরই, একটা রেমিটেন্স, যে এক্সপোর্ট, ফরেন ট্রেড এবং এই যে ইম্পোর্ট ফুয়েল, এগুলোর মধ্যেই কিন্তু যে কথাটা আপনি বলছিলেন যে সিরামিকের যে আলোচনায় আমরা গিয়েছিলাম, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে যেহেতু উৎপাদন খরচটা বাড়বে, সেক্ষেত্রে কি ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এটার প্রভাবে সিরামিকের দাম কি বাড়ানো হতে পারে কিনা, বা সেই রকমের আশঙ্কা থাকবে কিনা? আপনি যেহেতু উৎপাদন খরচ যেহেতু রাইট, এক্স্যাক্টলি। আমরা তারপর ডলারের দামও কিন্তু বেড়ে যাচ্ছে, টাকা ডেপ্রিসিয়েট হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি সিরামিক্সের যে কস্ট, সেই কস্ট অনুযায়ী যদি বাড়ে, সেটা কিন্তু কাস্টমারকে চাপিয়ে দিতে পারি না। এক সময় সিরামিক্স ছিল, এই টাইলস ইন্ডাস্ট্রিটা ছিল একটা লাক্সারি আইটেম। সো এই লাক্সারি আইটেম থাকাতে শুধু একটা ক্লাস ব্যবহার করতো, তারা হয়তো প্রাইসের দিকে অতটা তাকাতো না। কিন্তু আজকে যদি দেখেন হাইজেনিক পার্সপেক্টিভে, গ্রামে গঞ্জে, মফস্বলে, শহরে সব জায়গায় কিন্তু টাইলস ব্যাপক আকারে ব্যবহার হচ্ছে, এবং এটা স্বাস্থ্যসম্মত। তো এই ব্যবহারের ফলে আপনি যখন একটা লোয়ার ক্লাস পর্যন্ত রিচ করবেন, তারা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবে না। আপনি ডলারের কারণে প্রাইস বাড়লো, র মেটেরিয়ালের কারণে প্রাইস বাড়লো, এটা আপনি কাস্টমারকে কিন্তু পাস অন করতে পারবেন না, যেটা অন্যান্য কমোডিটি এসেনশিয়াল আইটেম যেটা করা যায়। তারপরে ইউজটাও কমে যাবে, ব্যবসা ইন্টারাপশন হবে, ব্যবসা সম্প্রসারণে বাধা সৃষ্টি হবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে কর্মসংস্থানের ক্ষেত্রে এটার একটা ইমপ্যাক্ট পড়তে পারে। সিরামিক সেক্টরে দেখেন আমাদের প্রায় 8,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট, এবং এখানে প্রায় 7 থেকে 8 লক্ষ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে, 70 থেকে 72টা ইন্ডাস্ট্রি। এই যে 8,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এবং গভর্নমেন্টকে হিউজ পরিমাণের একটা ডিউটি এবং ট্যাক্স কিন্তু এই সেক্টর থেকে পেমেন্ট করা হয়। ভাই, তাহলে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি তো এই বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এখন এই মুহূর্তে আসলে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলো ফেস করছে এই সিরামিক সেক্টর, এবং এটা সমাধান কি হতে পারে? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে নেব, তার আগে একটি বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্য সংঘাতে বাংলাদেশের সিরামিক শিল্পের উপর যে ইম্প্যাক্ট পড়েছে সেটি নিয়ে। অতিথি হিসাবে আছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যিনি মোনালিসা সিরামিক্সের ডিরেক্টর জনাব মামুনুর রশিদ। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ। বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে আসলে এই সিরামিক শিল্পের সংকটের জায়গাগুলোর আসলে কি, এবং সেটা সমাধান আসলে কিভাবে হতে পারে? আমি আগেই বলেছি যে ইরান যে যুদ্ধে, এই যুদ্ধে হোল বিজনেস কমিউনিটি আর এফেক্টেড। সেক্ষেত্রে সিরামিক্স ইন্ডাস্ট্রি কিন্তু এর বাহিরে না। যেমন আমি বলেছি যে ফিউয়েল প্রাইস বা ফিউয়েল ক্রাইসিস, এটাও কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিকে এফেক্ট করে। সেটা তো আপনি বললেন, আমি ভ্যাট ট্যাক্সের কোনো ঝামেলা আছে কিনা। রাইট, এই ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণ গ্যাস নির্ভর। সো আপনি যদি দেখেন গত 5 বছরে গ্যাসের প্রাইস প্রায় 300%
বেড়েছে। সো অ্যাজ এ রেজাল্ট প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, বাট আমরা কিন্তু এটা কাস্টমারকে পাস অন করতে পারিনি। দ্বিতীয়ত যে ঝামেলাটা হলো, যেটা আপনি পয়েন্ট আউট করেছেন, সেটা হলো ট্যাক্স ভ্যাটের ইস্যু। এই ডিউটি অ্যান্ড ট্যাক্স এখানে সেলস লেভেলে, আউটপুট লেভেলে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়েছে, বাট আমরা জানি যে সাপ্লিমেন্টারি ডিউটি অনলি অ্যাপ্লিকেবল ফর লাক্সারি আইটেম। এখন টাইলস কোনো লাক্সারি আইটেম না, এটা এখন গ্রামে গঞ্জে মফস্বলে শহরে বন্দরে সব জায়গায় ইউজ হচ্ছে হাইজেনিক পয়েন্ট অফ ভিউতে। এটা স্বাস্থ্যসম্মত। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই আমরা যার যার ক্লাস অনুযায়ী সেই ক্লাসের টাইলস ব্যবহার করি। তো এখানে 15% একটা সাপ্লিমেন্টারি ডিউটি সেলস লেভেলে আমাদেরকে দিতে হয়, প্লাস 15% ভ্যাট। অন টপ অফ দ্যাট ইম্পোর্ট লেভেলে আমরা প্রায় 26 থেকে 27% বিভিন্ন লেভেলে কাস্টম ডিউটি, আইটি, এটি, ভ্যাট এগুলো দিয়ে আসি। সো সব মিলে হিউজ পরিমাণে একটা ট্যাক্স ভ্যাট এই সেক্টর। ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট তো এখন ধরেন ব্যাংকে প্রায় 14 থেকে 15% ইন্টারেস্ট রেট, এটা একটা এক্সট্রা বার্ডেন। এটা দিয়ে কি ব্যবসা করা সম্ভব হচ্ছে? এটা মোটেও ফিজিবল না, এটা মোটেও ফিজিবল না। যেটা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর উনি বলেছেন ইন্টারেস্ট রেটটা সহনীয় পর্যায়ে আনবেন, দেখা যাক, উনি নতুন আসছেন। সো ইন্টারেস্ট একটা বার্ডেন, ট্যাক্স ভ্যাট একটা বার্ডেন, এবং আরেকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি, আমাদেরকে চায়নার সাথে কম্পিট করতে হয়। এবং এই সেক্টরের আমি আগে বলেছি 90 থেকে 95% র মেটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। সো সেখানে প্রসেস লস থেকে শুরু করে এই ডলারের এফেক্ট সব কিছু মিলে টাকার ডেপ্রিসিয়েশন, এটা হিউজ একটা বার্ডেন, যার জন্য আমরা চায়নার সাথে কম্পিটিটিভনেসে হেরে যাই। আপনারা পারছেন না। যদি আজকে হিউজ পরিমাণে এক্সপোর্ট করা যেত এই টাইলস, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে 70-72, তাহলে এক্সপোর্ট কি বাড়ছে না? এক্সপোর্ট এখন সব মিলে $50 মিলিয়ন, যেটা অনলি টেবিল ওয়্যারটা হচ্ছে। টাইলস হচ্ছে একেবারে নেগলিজেবল অ্যামাউন্টের এক্সপোর্ট, সো এটা ধরার মধ্যে না। বাট আমাদের টেবিল ওয়্যারটা যেটা কাপ পিরিজ যেগুলো আমরা বলি, এগুলো হচ্ছে প্রায় অ্যারাউন্ড $50 মিলিয়ন মতো। এটা এনাফ না, ওয়ারেজ এখানে প্রায় $500 বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড এই সিরামিক্সের মার্কেট। কিন্তু আমরা চায়নার সাথে প্রাইস কম্পিটিশনে না পারাতে আমরা ওই এক্সপোর্টটাকে গ্র্যাব করতে, আমরা আমদানি নির্ভরতা আমরা কতটা কাটাতে পারলাম? র মেটেরিয়ালের ক্ষেত্রে আমদানি নির্ভরতা তো আমরা কাটাতে পারবো না, কারণ এখানে আমরা যে ক্লেগুলো ইউজ করি এগুলো স্পেশাল টাইপ অফ ক্লে, চায়না ক্লে, মালয়েশিয়ান বল ক্লে, মালয়েশিয়া থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি, এটা বাংলাদেশে হয় না। সো বাংলাদেশে যেটা লোকাল টাইলসটা বিক্রি করি আমরা, যেটা ওয়াল টাইলস, সেক্ষেত্রে আমরা একটা সার্টেন পার্সেন্টেজ অফ লোকাল ক্লে, দুর্গাপুর ক্লে, ময়মনসিংহ ক্লে বা চিটকা ক্লে, এটা ইউজ করতে পারি। না, এমনিতে টাইলস ইম্পোর্ট হচ্ছে না। টাইলসের ইম্পোর্ট আগে খুব বেশি পরিমাণে হতো। আপনি আজকে থেকে 10 বছর পিছনে যদি যান, এক সময় প্রায় 80% ইম্পোর্ট হতো, 20% লোকালি প্রডিউস হতো। এখন ঠিক রিভার্স, এখন আমরা 80 থেকে 85% আমরা লোকালি প্রডিউস করি। আমরা স্বনির্ভর, এখানে স্বনির্ভর। আমাদের লোকাল ডিমান্ড আমরা 100% ফুলফিল করতে পারি, বাট ইম্পোর্ট এখন যে 10% লেভেলে হচ্ছে, এটা একটা আপার ক্লাস যাদের একটা ফ্যাসিনেশন থাকে যে বাইরের টাইলস ইউজ করবো, অনলি দে আর ইউজিং দ্যাট টাইলস। আপনি বাংলাদেশ ব্যাংকের কথা টেনেছেন যে নতুন গভর্নর নিয়োগ পেয়েছেন, তো এখন তো নতুন গভর্নরের নিয়োগটা নিয়ে তো খুবই কি বলবো, আলোচনা সমালোচনা এখনো চলছে, যেহেতু বাংলাদেশের ইতিহাসে বলতে গেলে এবারেই প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর হয়েছেন। তো পাশাপাশি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি তো ICMABর প্রেসিডেন্ট ছিলেন, আপনি নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, কস্ট ইয়ের পাশাপাশি নতুন গভর্নরও তাই। তো সেক্ষেত্রে একজন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে একজন হিসাববিদ যদি গভর্নর হন, এতে করে কেন এত সমালোচনা হচ্ছে? এটা কি হতে পারেন না, বা আপনি কিভাবে দেখেন? জি, অবশ্যই হতে পারে। প্রথম হলো যে একটা পারসেপশন গ্রো করেছে স্বাধীনতার পর থেকে যে গভর্নর হইতে হবে একজন ইকোনমিস্ট। বাট আপনি দেখেন বাংলাদেশে দুইটা প্রফেশনাল ইনস্টিটিউশন আছে, একটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, যেটাকে আমি রিপ্রেজেন্ট করি এবং গভর্নর মহোদয় রিপ্রেজেন্ট করে, আরেকটা হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তো বাংলাদেশে যদি বলেন যে একজন সাকসেসফুল ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন, সাইফুর রহমান, মরহুম সাইফুর রহমান সাহেব, হি ওয়াজ এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সো উনি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট হয়ে যদি একজন সাকসেসফুল ফাইন্যান্স মিনিস্টার হতে পারে,
তাহলে মিস্টার মুস্তাকুর রহমান নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর, উনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কেন একজন সাকসেসফুল গভর্নর হইতে পারবে না? আর যেভাবে উনাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে উনি একজন ব্যবসায়ী, উনি সোয়েটার ব্যবসায়ী, কিন্তু উনার এর বাইরে একটা পরিচয় আছে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, একজন পেশাদার হিসাব বিজ্ঞানী, তাকে এমনভাবে তৈরি করা হয় সে ইকোনমিক্স বুঝবে, ম্যানেজমেন্ট বুঝবে, অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বুঝবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বুঝবে, যেগুলো প্রত্যেকটাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালনের জন্য এসেনশিয়াল এলিমেন্টস। এবং আমি মনে করি উনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তিত্ব, স্বল্পভাষী, কথা কম বলেন, অ্যাকশনে যান, যেটা উনি শুরুতেই বলেছেন, কথা কম কাজ বেশি। এবং আমরা অ্যাসোসিয়েশন থেকে ওনার সাথে দেখা করেছি, ওনার যে মাইন্ডসেট, ওনার যে অ্যাটিটিউড, সব কিছু পজিটিভ পেয়েছি। সো এক্ষেত্রে আমার মনে হয় আমরা যে ইকোনমিস্টার বৃত্ত, সেখান থেকে একটু বেরিয়ে আসি, পজিটিভলি নেই, ওনাকে সুযোগ দেই, উনি যদি ডেফিনেটলি দেশের জন্য করতে পারে। মানে মূল্যায়নটা আরো একটু পরে করতে চান আপনারা? এত তাড়াতাড়ি ডে ওয়ানে মূল্যায়ন করলে তো হবে যে না। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে ব্যবসায়ীরা তো আশা করছেন, যেহেতু ব্যবসায়ী সম্প্রদায় থেকে যেহেতু গভর্নর হয়েছেন, যদি একজন উনি হিসাববিদ, তারপরেও ব্যবসার যে সমস্যাগুলো, যেহেতু বাংলাদেশের ইকোনমির 75% প্রাইভেট খাত নির্ভর, সেক্ষেত্রে উনি এই সমস্যাগুলো হয়তো বুঝবেন, বুঝে হয়তো সমস্যা সমাধানের জন্য উনি হয়তো পদক্ষেপ নেবেন। তো আপনি আসলে কি ভাবছেন এই বিষয়টা নিয়ে, যে এই গভর্নরের মাধ্যমে দেশের চলমান ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনীতিতে গতিশীলতা আসার ক্ষেত্রে আপনি কতটা আশা করছেন? সেই প্রশ্নের উত্তরটি নেব, তার আগে আরেকটি বিরতি নিতে হচ্ছে আমাদের। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক আলোচনায়। আজ আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্যের সংঘাতে সিরামিক শিল্পের যে সংকট, সেটি নিয়ে। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, যে ব্যবসায়ীদের মধ্য থেকে গভর্নর হয়ে ব্যবসার যে সংকট, সেটি সমাধানে আসলে উনি কতখানি সহায়ক হবেন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি দেখেন বাংলাদেশের ইকোনমির মেইন চালিকা শক্তি কিন্তু প্রাইভেট সেক্টর, বিজনেস সোসাইটি, প্রাইভেট সেক্টর, যাদের ট্যাক্স ভ্যাট এগুলো দিয়েই কিন্তু সরকারের ইকোনমি চলে। যদিও ব্যবসায়ীদেরকে রেগুলেটর পয়েন্ট অফ ভিউ বলা হয় ট্যাক্স ফাঁকি দেয়া, চোর, এইটা ওইটা, ব্যাংকের টাকা লুটপাটকারী, দিস দ্যাট, কিন্তু দিনের শেষে এই ব্যবসায়ী কিন্তু দেশটার ইকোনমিকে চলমান রেখেছে। সো আমি যেটা মনে করি, নিউলি অ্যাপয়েন্টেড গভর্নর, উনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম একজন ব্যবসায়ী। তো আমরা চাই একটা ব্যবসা বান্ধব ইকোনমি, কারণ ইকোনমিটা যদি ব্যবসা বান্ধব না হয় তাহলে কিন্তু সেই ইকোনমিক প্রোগ্রেস হবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে মুস্তাকুর রহমান সাহেব, উনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং ব্যবসায়ী, উনি ব্যবসা বান্ধব ইকোনমি বা ব্যবসা বান্ধব বাংলাদেশ ব্যাংকের যে পলিসিগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে এদেশের ব্যবসায়িক সমাজ উপকৃত হবে, ব্যবসা উপকৃত হবে, এবং সেক্ষেত্রে দেশের ইকোনমিটা আমার মনে হয় অনেক চাঙ্গা হবে। এবং এখন পর্যন্ত উনি যে সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছে, আমি সবগুলোকে পজিটিভভাবেই দেখি। উনি ইন্টারেস্ট রেট কমানোর কথা বলেছে, উনি বিভিন্ন ব্যাংকের কিছু ডিরেকশন দিয়েছে যাতে এই ব্যাংকগুলো ঠিকমতো বিভিন্ন এক্সপানশনে ফাইন্যান্স করে। তৃতীয়ত, উনি এসেই দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রতিবার ঈদের আগে একটা আন্দোলন হয় বেতন ভাতা পরিশোধের জন্য। বেতন ভাতা পরিশোধের জন্য উনি কিন্তু 80% পর্যন্ত ফেব্রুয়ারি মাসের যে স্যালারিটা সেটা দেওয়ার জন্য, এবং 1 বছর টেনিউরে যাতে শোধ করা যায়, এটা খুব একটা ইজি গোয়িং প্রসেস। উনি ব্যবসা, গার্মেন্টস মালিকরা কিন্তু খুশি, তারা খুশি, কারণ তারাও কিন্তু দিনের শেষে চায় যে শ্রমিক কর্মচারীদের বেতন দিতে, এবং তারা বলেছেন যে এবার বেতন ভাতা পরিশোধের সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। দেখেন কোনো আন্দোলন নাই, সবাই ইনশাআল্লাহ পেয়ে যাবে। আলোচনা প্রায় শেষ করতে হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনারা তো নিজেও গভর্নরের কাছে গিয়েছেন এই সিরামিক শিল্পের সমস্যা সংকট আপনারা তুলে ধরার জন্য। আপনারা কি কি সমস্যার কথা সেখানে তুলে ধরেছিলেন এবং সমাধানের ক্ষেত্রে আপনারা এটা ছিল একটা কার্টেসি ভিজিট। আচ্ছা, সো তারপরে উনি কিছু পরামর্শ আশা করেছেন যে আমাদের সিরামিক সেক্টর থেকে আমরা কি ধরনের এক্সপেক্ট করি ওনার কাছে। তো আমরা যেটা বলেছি যে দেশের ইকোনমি গত 1.5 বছর প্লাস তার আগের 2 বছর, প্রায় গত 3-4 বছর হলো কোনো ইনভেস্টমেন্ট নেই।
তো আজকে যদি আপনি নতুন করে ইনভেস্টমেন্ট করেন, ইট উইল টেক মিনিমাম 3 to 4 years টু গো ফর অপারেশন। জি সো ইন দ্যাট কেস খুব শর্টকাট যদি আপনি যেতে চান, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে, ব্যাংক ফাইন্যান্সের অভাবে বন্ধ হয়ে আছে, সেগুলোকে যদি আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করে চালু করতে পারেন, Right. তাহলে অ্যাটলিস্ট 3-4 বছর আপনাকে ওয়েট করতে হবে না। আপনি খুব শর্ট টাইমের মধ্যে একটা ভালো মোবিলাইজেশন পাবেন। সো এটা আমাদের একটা পরামর্শ ছিল ওনার প্রতি। দ্বিতীয়ত হলো যে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেতন ভাতা না, আরও অনেকগুলো সেক্টর আছে লাইক সেরামিক সেক্টর, সেখানে হিউজ এমপ্লয়মেন্ট আমাদের জেনারেট করতে হয়, হিউজ মানে অন্যান্য সেক্টরগুলোতে এরকম সুবিধা যাতে এই ধরনের সুবিধাগুলো দেয়। কারণ এটা তো ফ্রি না, এটা কোনো সাপোর্ট না, এটা জাস্ট একটা 1 ইয়ারের একটা সাময়িক support। সাময়িক সাপোর্ট, রাইট, সাময়িক সাপোর্ট। সো পরে তো এটাও এটা আমরা পরিশোধ ওনাকে বলেছি। আরেকটা ইন্টারেস্ট রেট কমানোর জন্য, ইন্টারেস্ট রেটটা কমালে যেটা ব্যবসা বান্ধব হবে, কারণ 14 to 15% ইন্টারেস্ট এটা ফিজিবল না ফর ডুইং বিজনেস। কিন্তু সেক্ষেত্রে কি কোনো আশ্বাস মিলেছে না, ইন্টারেস্ট উনি বলছেন দেখবেন, আর উনি তো শুরুতেই বলছেন যে ইন্টারেস্ট রেটটা সিঙ্গেল ডিজিটে আনা যায় কিনা। হ্যাঁ, তো আর একটা হলো যে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে কিভাবে ফান্ড ইনজেক্ট করা যায়, ক্যাপিটাল মার্কেটটাকেও চাঙ্গা করার ব্যাপারেও আমরা বলেছি যে ক্যাপিটাল মার্কেটটা মুখ থুবড়ে পড়ে গেছে, এটাকে যদি চাঙ্গা করা যায়, এর মাধ্যমে কিন্তু হিউজ ইনফ্লেশন আসবে। হ্যাঁ, শুধু ব্যাংকিং চ্যানেল না, রাইট, ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে এবং আপনার না, sector নিয়ে? সবকিছু মিলে যেহেতু অনেক দিন পর আমরা একটা নির্বাচিত ডেমোক্রেটিক সরকার এবং পেলাম। নির্বাচিত সরকার পেয়েছি, তো এখন পর্যন্ত সরকার যেভাবে চলছে, ইন্ডিকেশন ইজ ভেরি মাচ পজিটিভ, এবং এই সরকারে অনেক ব্যবসায়ী প্রতিনিধি আছে। আমরা চাই যে ব্যবসা বান্ধব রেগুলেটর, ব্যবসা বান্ধব সরকার হোক। ব্যবসার চাকা যদি ঘুরে, দেশে ইকোনমি ভালো হবে, এবং দিনের শেষে যেটা আমি আগেও বলেছি যে ব্যবসায়ীরা এদেশের ইকোনমিকের মেইন চালিকা শক্তি, কারণ ট্যাক্স, ভ্যাট, ডিউটি সব ব্যবসায়ীরাই দেয়। তো আমার এক্সপেকটেশন থাকবে টু দ্য নিউ গভর্নমেন্ট, তাদের যতগুলো পলিসি, মনিটারি পলিসি থেকে শুরু করে সব পলিসি, রেগুলেটরি পলিসি যাতে ব্যবসা বান্ধব হয়, তাহলেই সরকারের রাজস্ব আদায় বেশি হবে এবং দেশের ইকোনমিতে, ডেভেলপমেন্টে এই টাকাগুলো খরচ করতে পারবে এবং দেশ এগিয়ে যাবে। এটা আমার প্রত্যাশা। জি, আমরাও সেটাই প্রত্যাশা করি। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।